স্বভাবতই মেহেরিনের ঘুম ভাঙল সকালবেলা। বিছানা ছেড়ে সোজা নিচে নেমে এলো। হল রুমের কেউ নেই। গতকাল মার্কেট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। সুমি বেগম উঠেনি তাই। কিচেন থেকে টুকটাক থালা বাসনের শব্দ আসছে। ঝুমুর কিচেনে নাস্তা বানাচ্ছে। মেহেরিন দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। পা বাড়িয়ে গিয়ে দাঁড়ালো বাগানটায় একপাশে। দেখলো সর্বরোধ বৃদ্ধ মালি চাচা খুব মন দিয়ে গার্ডেনিং করছে। লনের ধারে থাকা পাতাবাহারের ঝোপগুলো থেকে বাড়তি ডালপালা কাঁচি দিয়ে ছাড়াটাই করছে তিনি। পানিও দিচ্ছে। মেহেরিন সেখানে গিয়ে এগিয়ে গিয়ে মিষ্টি কণ্ঠে শুধালো, কি করছেন চাচা? এত ভোরে কাজে নেমে পড়েছেন? লোকটার নাম ইলিয়াস। বিগত 6 বছর যাবৎ এই কাজে নিয়োজিত তিনি। কাঁচিটা থামিয়ে চশমা উপর দিয়ে চালিয়ে মেহেরিন একদিকে পরিচিত মিষ্টি হাসিতে মুখটা ভরিয়ে বললেন, গাছপাতার যত্ন সকাল করেই নিতে হয়। সকালের এই ঠান্ডা পানি আর রোদটা তো এদের আসল খাবার। আমি আপনাকে সাহায্য করি চাচা। সাহায্য? মেহেরিন স্বয়ংসম্পূর্ণভাবে জিজ্ঞেস করলো। ইলিয়াস মৃদু হেসে আপত্তি জানালো প্রথমে। মেহেরিন জোর করলো লোকটার হাল ছেড়ে দিয়ে বললেন, সাবধানে দিও। আমি একটু ওপরেই থেকে আসছি কেমন? তিনি হাতে থাকা পানির লম্বা পাইপটা মেহেরিনের এক হাতে দিয়েই মেহেরিন জানালো, আচ্ছা চাচা আপনি যান। ইলিয়াস চলে গেলেন। মেহেরিন প্রথমে পাইপটা নিয়ে নিজের পা দুটো ভেজালো। জুতো জোড়া খুলে রেখে থেকে থুকো শিশি ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটলো কিছুক্ষণ। অতঃপর পাইপ দিয়ে ঝাঁঝানোর মতো পানি ছড়িয়ে ছড়িয়ে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো ভিজালো। পানি ছিটাতে ছিটাতে মেহেরিনের চোখ গিয়ে আটকালো কোণে থাকা সেই বিশেষ বাগানটার দিকে। মস্ত বড় বড় হলুদ সূর্যমুখী ফুলগুলো ভোরের আলোর দিকে মুখ করে ফুটে আসছে। বাগানটা ভীষণ ঘন, সারি সারি গাছের পাতা ঢাকা। মেহেরিনের মনে হলো ওই সোনাঝাড়া হলুদ ফুলগুলোর পায়ে একটু পানি ছিটিয়ে দিলে ওরা হয়তো আরো তাজা হয়ে উঠবে। কৌতূহল নিয়েই মেহেরিন পানির পাইপটার মুখ সামান্য চেপে ধরে সোজা সূর্যমুখী বাগানের দিকেই নিশানা করলো। সজরে চুরমার হয়ে পানি ফিটনি গিয়ে আছড়ে পড়লো ঘন ঘন ডালপালার উপর। মেহেরিন মনের আনন্দর সুর তুলে গুনগুন করতে করতে পানির তোর বাড়িয়ে দিল এবার। কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হলো ঠিক 4 সেকেন্ড। ঘন সূর্যমুখী বাগানের একদম মাঝখান থেকে আচমকায় এক গর্জন ভোরের নীরবতা খান খান হয়ে ভেঙে পড়লো ওর কানে। হে ইউ ইডিয়েট! বন্ধ কর এটা! কথাটা শেষ হওয়ার আগেই ঘন সূর্যমুখী গাছগুলোর পাতা আড়াল করে সশব্দে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী মূর্তি। আর সেই মানবকে দেখতে ভয়ে আতঙ্কে বেচারির হৃৎপিণ্ড থেমে গেল যেন ওখানে। বাগানের আড়ালে নিচু হয়ে হয়তো কোনো বিশেষ গাছের গোড়া ছাঁটাইয়ের কাজ করছিল শেহরজ। মেহেরিনের ছিটানো পানি তোরা সরাসরি গিয়ে আছড়ে পড়েছে তার উপর। শেহরজের পরনে থাকা ধবধবে সুতি গ্লো কালার টি ভিজে শার্টটা পুরোপুরি ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। শার্টের ভেতর দিয়ে তার সুগঠিত চওড়া বুক বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। কপাল বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছে নোনা পানি। চুলের গোছা ভিজে কপালে এসে লেপ্টে গেছে। চোখ দুটোর আগে টকটকে লাল, চল শক্ত প্রচন্ড। ওই চোখ দিয়ে বুঝে জ্যান্ত চিবিয়ে খাবে বেচারিকে। মেহেরিনের মাথায় ততক্ষণ কাজ করার বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক সুবুদ্ধিপূর্ণ মানুষ হলে এমন পরিস্থিতিতে হয়তো পাইপ ফেলে দিয়ে উল্টো দিকে দৌড় মারত। কিন্তু চরম ভ্যাবাচ্যাকা খাওয়ায় মেহেরিনের হাত আর মস্তিষ্কে যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। পাথরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল ওখানটায়। আজকে বিকেট বুদ্ধি লোপ পেয়ে পাইপটা আগে নেয় ধরেই রেখেছে লোকটার বুকে বরাবর। বুকের ভেতর সযস্ত্র ঢাক ঢোল ঢোল একযোগে বেঁধে চলেছে। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলা বেশ কয়েকটা শুকনো ঢোক গেল মেহেরির। সামনে দাঁড়িয়ে থাকা শেহরজের চোখ দুটো থেকে সাক্ষাৎ আগুনের ফুলকি বেরোচ্ছে যেন। রাগে রি রি করতে করতে এগিয়ে এসে এক ঝটকায় মেহেরিনের হাত থেকে পাইপটা কেড়ে নিল শেহরজ। পড়ার সাথে সাথেই কোনো কিছু না ভেবে সেটা মেহেরিন এক মুখ বরাবর চেপে ধরতে সহস্র পানি ধারায় মুহূর্তে ভিজে চুপে হলো বেচারি। ও হাতে উল্টো পিঠে পানি আটকানোর চেষ্টা করলো। মেহেরিনের গায়ে ছি বেবি পিঙ্ক কালার একটা 3 পিস সেট
অঝরে পানিতে সে কপাল ভিজে শরীরের সাথে লেপ্টে ফুটে উঠল নারীলীন অবয়ব। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে ফুলে উঠল তাতে। গলার ওড়নাটা ভিজে এক পাশে ঝুলে পড়েছে। তরিক ঘুষে ফিরল মানব। পাইমনত্ব সারালেও নিজের অবাধ্য দৃষ্টি সরাতে পারল না তার। ফ্যাল ফ্যাল করে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল সেই ভেজা মানুষের দিকে। নিজের 30 বছরের সূক্ষ্ম সুশৃঙ্খল কঠিন রাশভারী জীবনে সে কখনো কোনো নারীকে দেখে এমন অনুভূতি অনুভব করেনি। কখনো কোনো রূপ তাকে এইটুকুও টলাতে পারেনি, যা এই এক মুহূর্তে এই সাধারণ একটা ভেজা থ্রি পিস পরা মেয়েটাকে দেখে ফিল করেছে। হৃৎস্পন্দনে গভীর কোনো কেমন এক অজানা তোলপাড় শুরু হয়ে হলো বোধহয়। মেহেরিন পানির তোল থামতে চেক মেলে তাইলো। লোকটা চোখের দৃষ্টি অনুসরণ করতে কাঁপতে কাঁপতেই ওড়না টেনে জড়ালো গায়ে। লোকটার ওই দৃষ্টিতে তীব্র অসন্তুষ্টি অনুভূত করলো সে। লজ্জায় কুঁকড়ে গেল আরো। দু হাতের ওড়নাটা কোনো মতে টেনে টুনে বুক আর শরীর ঢালতে ঢালতে সেখান থেকে বাঁচার জন্য উল্টো ঘুরে এক দৌড় দিল। কিন্তু ভিজে যাওয়ার পিঠ দৌড়াতে গিয়ে আকম্মিক ধূপ করে পা পিছলে গেল ওর। ভারসাম্য হারিয়ে আছাড় খেয়ে মাটিতে উঠতে নিলে কোমরে একখানা শক্তপোক্ত কোনো কিছু অস্তিত্ব টের পেল। তরিং বেগে শক্ত হাতে কোমর আঁকড়ে ধরে টেনে নিয়েছে নিজের বুকের মাঝখানে। বাতাসে দুটো ভেজা শরীরের মৃদু ঘর্ষণ হলো। নিচে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেলেও মেহেরিনের সোজা ল্যান্ডিং হলো লোকটার সুগঠিত সুপরিস ভেজা বুকের উপর। সেরও যে কি হলো কি জানে। তাল জ্ঞান হারিয়ে সম্পূর্ণ ঘোরের মাথায় মেহেরিনের কোমরে চেপে বসা শক্ত হাতটা আরেকটু শক্ত করলো। টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল সে। 5 ফুট 2 ইঞ্চি মেহেরির, 6 ফুট শেহরদের বুক সুই সুই মেহেরিন কাঁপছে। সে কম্মিত নিষ্পাপ ভীতিগ্রস্ত মুখের দিকে অপলক চেয়ে থাকলো মানব। চোখ পড়লো জিভে গোলাপের পাপড়ি ন্যায় কোমর মেয়ালি মোষ্ঠধর। অমনি শক্তপোক্ত গরনে শেহরোজ তাল গোল পাকিয়ে বসলো সব। ধ্যান জ্ঞান হারিয়ে অজানা ঘোরে বসেই মুখটা এগিয়ে নিল মেহেরিনের বরাবর। একদম কাছাকাছি এসে থামলো মেহেরিন এক ছটপটানি। অস্তিত্ব হয়ে নিজেকে ছাড়তে চাওয়া সবকিছুই বুড়ো আঙুল দেখিয়ে একদম মেয়েটাকে অধর বরাবর এগিয়ে গেল। আরে, তোমরা দুজনে সকালে উঠে এখানে কি করছো? দূর থেকে ভেসে আসা সাফিনের উচ্চ কণ্ঠিত ডাক্তার নিমিষে বাস হয়ে আসতে পড়লো শেহরোজের কানে। বন্ধ হয়ে যাওয়া মস্তিষ্ক সচল হলো নিমিষে। ঘোর কেটে বাস্তবতায় ফিরল সে। আগলা করলো হাতের বাঁধন। ওদিকে লোকটার হাতের বাঁধন আগলা হতেই পুনরায় চোখ খুলে খিচে উল্টো পথে দৌড়াতে লাগলো মেহেরের। শেহরোজের তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখলো মেয়েটার পাগলের মতো দিক বেদিক শূন্য হয়ে ছুটে চলা। এরপর তাকালো সাফিনের উপর। সাফিন চোখ কপালে তুলে তার দিকে তাকিয়ে নিজের হাত দুটোর উপর দৃষ্টি তার পড়লো এবারে। একটু আগে সে কি করতে যাচ্ছিল এসব? কি করেছিল এতক্ষণ? সাধারণ একটা বাচ্চা মেয়েকে দেখে তার মাথায় কাজ করা বন্ধ করে দিল। তাও আবার ওই 1/2 ফুট গ্রামের 2 ইঞ্চি আনকালচার মেয়েটার। ভাবতেই নিজের উপর চরম বিরক্ত চেপে বসলো তার। হাতের মুঠোয় শক্ত করে চেপে চোয়াল ভেঙে ধপ ধপ করে পা ফেলে সোজা বাড়ির ভেতর চলে গেল সেও। সাফিং বোকার মতো চেয়ে চেয়ে দেখলো শুধু। যাক, কি হলো এটা? কিছুই মাথায় ঢুকলো না তার। রুমে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করলো শেহরোজ। নিজের উপর চরম ঘৃণায় ফেটে পড়েছে সে। একজন দায়িত্বশীল নেভি অফিসার, অত্যন্ত সুশৃঙ্খল আর ইমপ্যাথি কঠিন, যার আত্মনিয়ন্ত্রণ। সে কিনা সামান্য একটা গ্রাম বোকার ছটপটে মেয়ের অতটা কাছাকাছি গিয়ে কিভাবে নিজেকে হারাতে বসলো? কিভাবে একটা ফালতু ঘরের মধ্যে নিজের সমস্ত ব্যক্তিত্ব বিসর্জন দিতে যাচ্ছিল সে? মাত্র কয়েকটা ইঞ্চির দূরত্ব নিজের ঠোঁট দুটো নিয়ে যাওয়ার মতো এমন সস্তা আর গহিত কাজ করলো কিভাবে? শিট শিট, হাউ কুল আই বি সো কেয়ারলেস। দাঁতে দাঁত চেপে গর্জে উঠল শেহরোজ। রাগে স্বীকৃতি ধিক্কারে মাথা বিকট হয়ে যাচ্ছে তার। ড্রয়ার টেনে টেবিল থেকে ফাইলগুলো আছাড় মেরে মেঝেতে ছিটিয়ে দিল। ড্রেসিং টেবিলের ওপর রাখা পারফিউমের শিশিটা ছুঁড়ে ফেলে কার্পেটে। তার রাগটা
অন্য কারোর ওপর নয়, কেবলই নিজের হচ্ছে। কোনো পরিস্থিতিতেই নিজের এহেন বিচ্যুতি মেনে নিতে পারছে না সে। অনেকক্ষণ রুমে পায়চারি করার পর কোনো মতে নিজেকে ধতস্থ করতে পারছে না কিভাবে ওই মেয়েটার মুখোমুখি হবে এরপর। অবশেষে চোখ বন্ধ করে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হলো শেহরজ। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। সে এখনই বেইজে ফিরে যাবে। গা ধুয়ে পরনে জামা কাপড় বদলে একটা ট্রাউজার আর ড্রাগ শার্ট গড়িয়ে নিল। খিটমিটে মেজাজে গিয়ে উপস্থিত হলো মায়ের দরজায়। সুমি বেগম তখন সর্বোত্তম সকালের প্রার্থনী সূচল শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতে যাচ্ছিল। দরজায় নিজের ছেলেকে ব্যাগের বেল্ট শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি একটু অবাকই হলেন। বললেন, বাবু, সকালে এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? শেহরজ গম্ভীর কণ্ঠে জানালো, আমি বেইজে ফিরে যাচ্ছি আম্মু। সুমি বেগম চরম বিস্ময়ে কয়েক পা এগিয়ে এলেন। বলেন, আজি তুই না বলেছিলি এবার বেশ কয়দিনের ছুটি নিয়ে এসেছিলি? হুম। তাহলে এভাবে হঠাৎ চলে যাচ্ছিস মানে? কি হয়েছে? তো ছুটি ক্যান্সেল হয়ে গেছে। মায়ের মুখের উপর না চাইতো সাপ সাপ মিথ্যে ছুড়ে দিল শেহরজ। বলল আবারও, তাছাড়া এখানে আমার আর কোনো কাজ নেই। গাড়ি রেডি করতে বলেছি, 5 মিনিটের মধ্যে বেরোবো। সুমি বেগম ছেলেরে হঠাৎ অস্বাভাবিক আচরণে বেশ দমে গেলেন। তিনি জানেন ছেলেটা যখন কোনো বিষয়ে গিয়ে ধরে তখন ওকে নাড়ানো কঠিন। তবু অত্যন্ত নমনীয় শান্ত গলায় বলেন, শোন না বাবা, তুই এভাবে হুট করে চলে যাবি কেন? কিছু কি হয়েছে বল না। এরকম আর কত করবি বল? একটু মায়ের দিকটাও তো বিবেচনা করবি। যা বলতে চাও সোজাসুজি বলো আম্মু। ঘুরিয়ে পেঁচিয়ে কথার ডিসলাইক করি না, জানোই। সুমি বেগম একটা ঢোক গেলে এক নিঃশ্বাসে বল, দেখ, তুই ভালো করে জানিস মেহেরিনকে এখানে আনার পিছনে কারণটা কি। আমি আর লুকোচুরি চাই না। আমি চাই তুই মেয়েটাকে নিয়ে একটু ভেবে দেখ ঠান্ডা মাথায়। মেয়েটা কিন্তু অতটাও ছোট নয় যে তোকে বুঝবে না। শুধু একটু আবুঝ, সময় দিলে সব শুধরে যাবে। তুই শুধু একটা বার বল, দেখবি আমি ওকে একদম তোর মতো করেই তৈরি করে নেব। বলেছিলাম কি, বিয়েটা নিয়ে একবার ভাবলো ভাবলে হতো। স্টপ ইট আম্মু। এমনিতেও মেজাজ বিগড়েছিল শেহরজের। তার মাঝে মেহেরিনের নামটা আগুনে ঘি ঢাললো যেন। মায়ের দিকে এক ধাপ এগিয়ে রূপ কণ্ঠে বলে উঠল মাকে, আমার জানাবা বোঝার কোনো প্রসঙ্গ তুলে মেজাজ আর বেশি খারাপ করো না। থমকালো ভদ্র মহিলা, কিন্তু দমলেন না তিনি। মা, ছেলের ভালো মন্দ ভাবার অধিকার তার আছে। তিনি আরো একটু এগিয়ে এসে ছেলের হাতটা ধরে বললেন, তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো? আমি তো ভালোটার জন্যই বলেছি। মেয়েটা দেখতে যেমন মায়াবী, স্বভাবও তেমনই মিষ্টি। গ্রাম থেকে এনেছি বলে তুই ওকে এত অবহেলা করেছিস। আমি তো চাইছিলাম তোরা দুজনে সংসারটা শুরু কর। মেহেরিনকে যদি তোর মনের মতো করে গুছিয়ে নিস, ও একদম রাজকন্যা হয়ে তোর পাশে মানাবে বাবা। স্টপ ইট মা, জাস্ট স্টপ ইট। ঝাটকা মেরে হাতটা ছাড়িয়ে নিল শেহরজ। মায়ের দিকে রূঢ় দৃষ্টিতে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি কি নিজের বিবেক বুদ্ধি সব হারিয়েছ আম্মু? কিসের রাজকন্যা আর কিসের বিয়ে? গ্রাম থেকে একটা কাকে তুলে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো তুমি? ওই মেয়েটা কি আমার সাথে কোনো একটা অ্যাঙ্গেলও সামান্যতম ম্যাচ আছে বাবু? নিজের মায়ের সাথে তুই এভাবে কথা বলছিস? মেহেরিন কি দোষ করলো? ওর দোষ এখানে আছে। আর তোমার দোষ, তুমি আমার একটা অবশ অশিক্ষিত আর অনারী মেয়ের সাথে বেঁধে দেওয়ার পায়তারা করছো। শেহরজের চিবুক শক্ত হয়ে উঠলো আরো। গলার রাগ ফুলে উঠলো রাগে। ওই মেয়েটা কি আদৌ বিয়ের বয়স হয়েছে, নাকি ওর সাথে কথা বলার মতো কোনো মানসিক পরিপাক্কতা আছে? আমার মতো একজন নেভি অফিসারের পাশে ওকে দাঁড় করালে লোকে আমাকে হাস্যস্পদ মনে করবে। কোন অ্যাঙ্গেলে ও আমার বউ হওয়ার যোগ্য বলো তো আম্মু? কোনো অ্যাঙ্গেলেই না। সুমি সুমি বেগম স্তব্ধ হয়ে রইলেন। ছেলেটা যে তার কতটা অহংকারী আর কঠোর হতে পারে তিনি জানেন, তবে মেহেরিনকে নিয়ে এভাবে রুট আচরণ করবে তা ভাবেনি। শেহরজ হাত ঘড়ির দিকে তাকালো, তার দিকে বলল, আমি চলে যাচ্ছি। আর শোনো, পরের বার যদি আমার এই বাড়িতে থাকে তবে এই ফালতু পাত্রী দেখার
নাটক বন্ধ করে ডাকবে, সাথে ওই ফালতু, নতুবা এই বাড়িতে আমার আসার পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যাবে। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। সুমি বেগমের উত্তরে উপেক্ষায় করেই বিশাল রম্মা কদমে থপথপ করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে সোজা বাইরে দাঁড় করানো গাড়িতে গিয়ে উঠলো। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা উঠো চিরে তীব্র গতিতে বেরিয়ে গেল গেট দিয়ে। পরে রইল সুমি বেগম, এক বুক কষ্ট আর বিষাদ নিয়ে। সকালের পর মেহেরিনার সময় কেটেছে নিজের ঘরে। বিছানায় মুখ গুজে লজ্জায় নিচে নামার সাহসই পায়নি। সাফিন চলে গেছে সকালে নাস্তা শেষে। ভার্সিটি যেতে হবে আজ তাকে। দুপুরের দিকে রুম ছেড়ে বেরোলো মেহেরিন। সকালে অনেকবার ঝুমুর ডেকে আসলেও সাড়া দেয়নি ও। ঝুমুর মনে করেছে ঘুমাচ্ছে হয়তো, উঠলে নিজে থেকে আসবে। মেহেরিন নিচু গলায় শুধালো, ঝুমুর আপু, আন্টি কোথায়? ঝুমুর গামছা দিয়ে হাত মুছতে মুছতে মেহেরিনের কাছে গিয়ে এলো। বেশ নরম গলায় বলল, খালামা তো নিজের ঘরে শুয়ে আছেন, সকাল থেকে কান্নাকাটি করতেছে, কিছুই খায়নি। মেহেরিন অবাক হয়ে চাইলেন, কান্নাকাটি করছেন কেন, কি হয়েছে? ঝুমুর এদিক ওদিক তাকিয়ে আরো একটু কাছে এসে ফিসফিস করে বলল, ভাইজান তো চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? আরে একবারের বেজে চলে গেছে সকালে, আবার কবে হেন কে জানে। তাই খালাম্মার মন খারাপ। মেহেরিন ভেবে বলল, উনি না ছুটিতে আসেছিলেন তো। কিন্তু সকালে খালাম্মার সাথে কি নিয়ে যেন সাংঘাতিক ঝগড়া হলো ভাইয়ার। খুব চেঁচামেচিও করলো খালাম্মার ওপর। আর তারপরে ব্যাগপত্র নিয়ে সোজা চইলা গেল। যাওয়ার সময় বলে গেল সহজে নাকি আর এই বাড়িতে আইবো না। বিষয়টা মেহেরিনের খুব অবাক লাগলো। সকালে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কি লোকটা এভাবে রেগে মেগে চলে গেল? ওনাকে তো ভিজিয়ে দিয়েছিল মেহেরিনি, ভুল তো মেহেরিনের ছিল। তবে কি লোকটা ওকে এতটাই অপছন্দ করে, এতটাই ঘৃণা করে যে এই বাড়িতে ওই উপস্থিত সহ্য করতে পারলো না? মেহেরিনের মনে কোথাও না কোথাও হয়তো অজান্তে একটা প্রতিচ্ছন্ন আশা উকি দিয়েছে। হয়তো লোকটা একটু নমনীয়, কিন্তু আজ হঠাৎ আকম্বিত নির্দয় প্রস্থান মেহেরিনের সেই সুপ্ত চাওয়াটাকে মুহূর্তে চুরমার করে দিল। ও খুশি হতে চাইলো, ভাবলো যাক ওই জল্লাদ লোকটা করা চোখ আর ধমক থেকে অন্তত বাঁচা গেল। কিন্তু চেষ্টা করেও মেয়েটার খুশি হতে পারলো না, বরং কোথাও একটা অদ্ভুত শূন্যতা অনুভব করলো। সামনের সপ্তাহ থেকে প্রিয়ান্তির পরীক্ষা। ইংলিশ ডিপার্টমেন্টের সিলেবাস মানেই তো সাহিত্যিক আর ক্রিটিসিজমের এক বিশাল পাহাড়। শেক্সপিয়ারের মিন্ডলস আর সাসারের কবিতার জটিল সব ব্যাখ্যা সামলাতে গিয়ে ইদানিং ওর নাওয়া খাওয়া একদমই ঠিক নেই। সকাল থেকে একটা ইংলিশ প্র্যাকটিস আর ডিরেক্ট নোটস সামলাতে সামলাতে প্রিয়ান্তির ক্লাস ক্লান্ত শরীরটা আর সায় দিচ্ছে না। মোটা একটা টেক্সট বইয়ের ওপর মাথা রেখে বিছানায় কখন যে নিঝুম ঘুমে তলিয়ে গেল টেরই পায়নি। টেবিলের উপর রাখা মোবাইলের একটানা ক্যাটক্যাটের শব্দ, সদ্য কাঁচা ঘুম উবড়ে গেল ওর। ঘুমের অতল সাগরে ডুবে দেওয়া প্রিয়ান্তি ভ্রু দুটো কুঁচকে এলো। চরম বিরক্তিতে মুখ কুঁচকে হাঁটতে হাঁটতে ফোনটা কোলের কাছে টেনে নিল। আধ বোঝা ঘুম ঘুম চোখ দুটো না খুলেই অলস বুড়ো আঙুলের স্থিরে সোয়াইপি করে ফোনটা সোজাসুজি কানে গুজলো প্রিয়ান্তি। ধিমা অফুরন্ত কণ্ঠে জানতে চাইলো, হ্যালো, কে? আপনার বাচ্চার বাবা বলছি। ওপাশ থেকে উত্তরটা এলো সঙ্গে সঙ্গে, যেন ওপাশে গম্ভীর ব্যক্তিটি আগে থেকে প্রস্তুত হয়ে বসেছিল এমন জবাবে। উত্তরটা কান অবধি পৌঁছানো মাত্রই প্রিয়ান্তি ঘুম উবড়ে গেল পুরোপুরি। ভেবা চাকা খেয়ে হকচকিয়ে বিছানার ওপর ঝট করে উঠে বসলো মেয়েটা। কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো এক হাতে সামলে চোখ দুটো বড় বড় করে ফোনটা কান থেকে সরালো। বুকে থুকপুকানি তখন দ্বিগুণ গতিতে চলেছে। স্ক্রিনের দিকে তাকিয়ে কন্ট্রোল নাম্বার ভালো করে পরখ করলো। নিরামিষ কমান্ডার দিয়ে সেভ করা নাম্বারটা থেকে কল এসেছে। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো ও। অস্তিত্ব ভাব লুকিয়ে মেয়েকে বিরক্ত নিয়ে বলল, আপনার এসব কথাবার্তা কি নেভি অফিসিয়ারি ট্রেনিং ট্রেনিং এর অংশ, নাকি ইদানিং স্পেশাল কোর্স করেছেন? নেভাল বেইজিনে কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে থাকা তালথির ফোনটা কানে ধরে এক চিলেতে প্রসন্ন হাসি ফুটালো ঠোঁটে। সমুদ্রের হাওয়া থপথপে সাদা
ইউনিফর্মের কলারটা উপচে উপচে তার। অত্যন্ত শান্ত গম্ভীর গলায় উত্তর দিল সে, আপনার মতো খামখেয়ালি ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সোজা লাইনে রাখার জন্য এই কোর্সগুলো সাধ্যগেই শিখতে হয় মিসেস। তা ম্যাডাম, কি পড়াশোনা ছেড়ে দিনে পুরে স্বপ্ন দেখছিলেন? প্রিয়ান্তি দাঁতে দাঁত চেপে টেবিলে বইটার দিকে তাকালো। লোকটা দূর সমুদ্র থেকেও কিভাবে জেনে যায় ও এইমাত্র ঘুমাচ্ছে? বলল, আমি মোটেও স্বপ্ন দেখছি না, পরীক্ষার সামনে তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। তা মিসেস মিসেস গিফটটা কি পেয়েছেন? পড়ার টেবিলের একপাশে রাখা কাচের ছোট অ্যাকোরিয়ামটা দিকে তাকালো প্রিয়ান্তি। সেখানে দুটো নীল রঙের ব্লু হামুল ফিশ আপন মনে সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে। আজ দুপুরে লোকটা আরেকটা মাছ পাঠিয়েছে। ওদিকে চেয়ে উত্তর দিল জি। ওপাশে তাজধীরের ঠোঁটের কোণে বাঁকা হাসি আরেকটু গাঢ় হলো। সমুদ্রর প্যারেনের দৃষ্টি রেখে বড্ড মেপে মেপে প্রশ্ন ছুড়ল, পছন্দ হয়েছে? নিটের ঠোঁটটা অজান্তেই দাঁত দিয়ে চেপে ধরল প্রিয়ান্তি। ঠোঁট কামড়ে রেখে প্রসন্ন কৌতূহল নিয়ে শোধালো, হা, পছন্দ হয়েছে। তবে একটা কথা, আমার কাছে তো অলরেডি একটা ব্লু হামল ছিল। আপনি আবার আরেকটা পাঠালেন যে? আপনার কাছে যে যেটা ছিল ওটা তো আপনি কোনো অনুমতি ছাড়াই এক প্রকার চোরের মতো আমার অ্যাকোরিয়াম থেকে গায়েব করে নিয়ে এসেছিলেন। বেচারাকে আর কতবার ওইভাবে একা একা রাখবেন? একাকিত্ব যে কতটা ভয়ঙ্কর তা আমার থেকে ভালো আর কে বা জানবে বলুন। তাই ওটার ওপর দয়া করে দ্বিতীয়বারটাকে পাঠালাম। প্রিয়ান্তের সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে খিটখিটে গলায় প্রতিবাদ করে উঠল, বাবা, আপনি আবার মাছের একাকিত্ব নিয়েও ভাবছেন দেখছি। একটা বদ্ধ জায়গায় একটা কথাটাও খুবই কষ্টদায়ক। আপনি কি লক্ষ্য করেছেন একদিন ওটা সাঁতারের গতি কতটা মহত্ব ছিল? কারণ সে জানতো তার সাড়া দেওয়ার কেউ নেই। এবার দ্বিতীয় মাসটা গেছে, দুজন মিলে পুরো অ্যাকোয়ারিয়াম জুড়ে আধিপত্য বিস্তার করবে। প্রিয়ান্তি ভ্রু কুঁচকে একটু বিভ্রান্ত গতিতে ভঙ্গিতে বলল, আপনি সাধারণ একটা অ্যাকোয়ারিয়ামের মাছ নিয়ে এত জ্যামিতি আর সামরিক ব্যাখ্যা দিচ্ছেন কেন বলুন তো? কারণ সামরিক কৌশল হোক কিংবা অ্যাকোয়ারিয়ামের ভৌগোলিক সীমানা, নিয়ম, সব জায়গায় এক মিসেস। একটা মাছ যখন একা থাকে তখন সে কোনো সীমানা মানে নেই, কিন্তু যখনই তার নিজস্ব সীমানায় জয় আরেকটা মাছ এসে প্রবেশ করে তখন বাধ্য হয়ে প্রথমবারটাকে দ্বিতীয়টার মুখোমুখি হতে হয়। ইচ্ছে থাকলেও সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না। এখন ওদের দুজনকেই বড্ড কাছাকাছি কাটাতে হবে। একে অপরের গায়ের উত্তাপ আর পানি আন্দোলন সহ্য করতে হবে। চাইলেও কি আর এখন ওই নীল মাছটা দ্বিতীয়বার স্পর্শ এড়িয়ে এক কোণায় লুকিয়ে থাকতে পারে? প্রিয়ান্তি ভালো করেই বুঝলো লোকটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ইঙ্গিতটুকু। লোকটা যে মোটেও শুধু বেটা ফিশের কথা বলছে না, মাছের নাম করে হুবাহুব তাদের নিজেদের মধ্যকার সেই অনাকাঙ্ক্ষিত আকর্ষণ, দূরত্ব আর অবাধ্য কাছাকাছি আসার গল্পটা কৌশলে সাজিয়েছে দিচ্ছে। বেশ বুঝতে পারলো। অমনি লজ্জায় আর গলা দুটো টকটকে লাল হয়ে উঠল। তবু অবুঝের মতো না বোঝার ভান করেই বলল, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না? আমি তো একদম খাঁটি বায়োলজিক্যাল আর অ্যাকোয়ারিয়ামের বাস্তবতার কথাই বলছি মিসেস। কিন্তু আপনার গলা কপন শুনে মনে হচ্ছে আপনি মনের ভেতর নিজস্ব কোনো বিশেষ ডাবল মিনিং তৈরি করে নিজেই লজ্জা পাচ্ছেন। নাকি আপনি ভাবছেন দ্বিতীয় মাসটা আসলে শান্ত জলের ঝড় তুলে প্রথম মাসটাকে একেবারে নিজের আয়ত্তে এনে চেপে ধরেছে? ছি! প্রচন্ড লজ্জা বিব্রত হয়ে আষ্ট হয়ে আওড়ালো প্রিয়ান্তি। পাশে থাকা তাজধীর একটু বিচলিত হলো না তাতে। লোকটা পরপর আবারও বলতে লাগলো, ও হয়তো চিৎকার করে নিজের শক্তি অপচয় করছেন কেন? আমি শুধু সতর্ক করছি, নতুন যে নীল মাছটা পাঠিয়েছি ওটার স্বভাব কিন্তু বেশ একরেখা আর অধিপত্য প্রবল। আর একবার কাউকে নিজের সীমানার ভেতর পেয়ে গেলে সহজে রেহাই দেয় না। পাত্রের আকার যত ছোটই হবে ওদের ঘনিষ্ঠতা ততই বাড়বে। প্রথমত মাছটা যত দূরে যেতে চাইবে দ্বিতীয়টা ঠিক তত দূরে ঘেঁষে ঘেঁষে সাঁতার কাটবে। জলে বাস করে কি আর জলহস্তির হাত থেকে রেহাই পাওয়া যায়? প্রিয়াতে শ্বাসের গতি দ্বিগুণ হয়ে ছুড়ল। ব্যাটা তো চরম লেভেলের অসভ্য। কিসের কথাবার্তা সিঁড়ি দেখ,
এই লোকটা নেভিতে না গিয়ে কোনো মানসিক অত্যাচার কেন্দ্র খুলে ভালো করতো। কিভাবে স্প্রে কথার পেঁচা কোনো স্পর্শ ছাড়াই কাউকে এভাবে লজ্জায় কাবু করে ফেলা যায়, তা কেবল ওই তাসজিদ সিদ্দিক পরোক্ষরে সম্ভব। প্রিয়ান্তি নিজের শক্ত হয়ে ওঠা চিবুক সামলে দাঁতে দাঁত চিপল। ও বুঝতে পারছে এই মাসের ট্র্যাকে আর এক মুহূর্তেও থাকলে বেটার কথা জানলে নিশ্চয় ফাঁসবে। তাই কথার মোড় পাল্টে তৎক্ষণাৎ বলে উঠল, আচ্ছা আপনার ফেভারিট জিনিস কি? কি মানে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কি? কি ব্যাপার মিসেস, হুট করে আপনি আমার ফেভারিট জিনিস নিয়ে এত কৌতূহলী হয়ে উঠলেন যে? প্রিয়ান্তীর মুখ কুঁচকে জবাব দিল, একটা সাধারণ প্রশ্ন করলাম। দুজন মানুষের মধ্যে তো পছন্দ অপছন্দ জানাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, নাকি এটাও আপনার কোনো মিলিটারি সিক্রেটিং লঙ্ঘন হয়ে যাচ্ছে? তাসভীর পকেটে হাত পুরে দূর দূর দিগন্তের নীল সাগরের দিকে চোখে চোখ রেখে অতি গম্ভীর কণ্ঠে বলল, মিলিটারি সিক্রেসি নয়, তবে আপনার প্রশ্ন করার সময়টা বড্ড সন্দেহজনক। এই যেন একটু আগে আপনি অ্যাকোরিয়ামের নতুন সঙ্গে ঘনিষ্ঠতা আর মুখোমুখি হওয়ায় নিয়ে লজ্জায় ছটফট করেছিলেন। সেখান থেকে বাঁচতে কি হুট করে আমার পার্সোনাল চয়েসের দিকে ট্র্যাক চেঞ্জ করলেন? হুম, আপনি কি একটা কথাও সোজা জবাব দিতে পারেন না? বলো, সোজা বলুন। না বললে বলুন যে বলবো না। এত অজুহাত আর বিশ্লেষণে কি আছে? পারি তো, তবে আমার সোজা কথা ভাব বহন করার ক্ষমতা আছে তো আপনার। অবশ্যই বলুন আপনি, আমি শুনছি। আমার পছন্দের লিস্টটা কিন্তু একটু বেশি লম্বা, বলবো। প্রিয়ান্তি নিজের কৌতূহলী সামলাতে না পেরে নিচু গলায় শোধালো, যেমন কি কি পছন্দ আপনার? তাসভীর এক গভীর নিঃশ্বাস ছাড়লো, কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, ও মাই ফেভারিট স্যান্ডউইচ, ইওর লাফটার অ্যান্ড দ্যাটস নর্মাল। গলা অফলন্ত শব্দগুলো, মাই ফেভারিট কালার ব্লু নোল, অ্যাকচুয়ালি ইওর ডিপ ব্ল্যাক আইস, মাই ফেভারিট ফ্রেন্ডস, ইওর ল্যাপ, মাই ফেভারিট স্পেল, ইওর হেয়ার অ্যান্ড দ্যাটস ন্যাচারাল বডি ফ্রেগ্রেন্স অফ ইয়োর্স, আর মাই ফেভারিট সার্স, ইওর সাপ, মাই ফেভারিট ভিউ দ্যাটস ইউ, ইয়োর। মুখের উপর ঠাস করে কল কেটে দিল প্রিয়ান্তি। শরীরের প্রতিটি রন্ধে রন্ধে অগ্নিকুণ্ড যেন জ্বলে উঠল, যেন গলার কাছে এসে দমটা আটকে রইল বুঝি। ফোনটা বিছানার উপর আস্তে ফেলে মেরে দিয়ে বুকে হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে গুলো, অসভ্য অসভ্য, একটা আস্তে একটা নাম্বারে একটা অসভ্য রেশম এই লোক। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি চলবে।